নমস্কার। প্রতিদিন সকাল ৯টার মতন আজকেও সকাল ৯টায় আপনাদের কাছে চলে এলাম আমার ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আপনারা আমার থাম্বনেইলে দেখেছেন যে আজকে কাদের কাদের বক্তব্য শোনাবো। নিশ্চয়ই তাদের বক্তব্য শোনাবো এবং আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দেখুন, গতকাল ১৫ বছর ধরে রাজত্ব করে গোহারা হেরে যাওয়া বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, যিনি ইতিমধ্যেই ফাইল চুরির দায়ে অভিযুক্ত, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অভিযোগ জানাতে এবং শ্যামলা গায়ে জড়িয়ে বিচারপতির সামনে দাঁড়িয়ে সওয়াল করতে গিয়েছিলেন। সেই ব্যাপারেই আমি ফোন করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমকে, কারণ তারা দুজনেই পরিচিত, লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী। বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র একজন আইনজীবী। আমি এই দুজনের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, আমার খুব কৌতূহল ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সওয়াল করেছিলেন কিনা, তিনি ওই যে কালো কোট গায়ে দিয়ে গিয়েছিলেন সেটা উনি যেতে পারেন কিনা। এবং মনে মনে আমি একটা জিনিস ভাবছিলাম যে মুখ্যমন্ত্রী বলা ভুল, এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, ওই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কেন হাইকোর্টে গেলেন। দেখুন, আমি এই তিনটে কারণ নিজে থেকে উপলব্ধি করেছি, তারপরেই আমি শোনাবো এক এক করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীমের বক্তব্য। আমার মনে হয়েছে তিনটে কারণে উনি গিয়েছিলেন। এক, সেটা হচ্ছে যে নিজে প্রচারে ভেসে থাকার জন্য, কারণ কার্যত উনি এখন একা, উনি সকলের ঘর ভাঙিয়ে এখন নিজের ঘরটাও ভেঙে গেছে, ভাঙছে, তাসের ঘরের মতন ভাঙছে। তৃণমূল দলের বিরোধী দলের মর্যাদা থাকবে না, এটা আমি আজকে আপনাদের বললাম, ঠিক যেভাবে বলেছিলাম নির্বাচনের ফলাফল ঘোষণার আগে যে তৃণমূল কংগ্রেস ১০০-র নিচে থাকবে। আজকেও বলে দিচ্ছি, ১ বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের মর্যাদা বিধানসভায় থাকবে না। তো তিনি এক হচ্ছে প্রচারে ভেসে থাকার জন্য, দুই হচ্ছে যে তিনি তার যে কর্মী সমর্থক এখনো যারা আছেন, আস্তে আস্তে তো দেউটি নিভছে, তার আগে এই কর্মী এবং সমর্থকদের উজ্জীবিত করা যে আমি আছি, আমি তোমাদের জন্য লড়ছি, এটা দেখানো। এবং ৩ নম্বর যে কারণ, সেই কারণটি হলো যে আমি আক্রান্ত, সারা দেশব্যাপী একটা ন্যারেটিভ তৈরি করা। আসলে আমি একটা কথা বলি যে মানুষের যা ক্ষোভ, ওনার সরকার ১৫ বছর ধরে যা করেছে তাতে মানুষের যা ক্ষোভ, এই মানুষের ক্ষোভটার যে বহিঃপ্রকাশটা আমরা ভেবেছিলাম হবে, সেটা কিন্তু হচ্ছে না। যা ২-৪টে ঘটনা ঘটেছেন একেবারে আমরা নিন্দা করছি, এই ধরনের কোনো হিংসা আমরা সমর্থন করি না। কিন্তু তিনি যেভাবে কোর্টে চলে গেলেন, যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আমি আসুন প্রথমে শোনাই খুব অল্প কথায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন, যে আদৌ কি মমতা ব্যানার্জি সওয়াল করেছিলেন, তাহলে কে করেছিলেন উনি না করলে। শুনে নিন আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের খুব অল্প কথা, তারপরেই আমি আসবো বিস্ফোরক যা বলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। আসুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা আপনার শুনে নিন। বিকাশ দা নমস্কার, আমি অনির্বাণ বলছি। নমস্কার। বলছি দাদা, আজকে তো ভোট পরবর্তী শুনানির একটা মামলা ছিল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। আপনিও একটা মামলা করেছিলেন, আপনি সেটা সওয়াল করেছেন। তার পরবর্তীকালে মমতা ব্যানার্জিও ওই একই ইস্যুতে সওয়াল করেছেন। মিডিয়ায় দেখাচ্ছে যে আপনি এবং মমতা ব্যানার্জি যেন এক ফ্রেমে, একই সঙ্গে একই ইস্যুতে পথে নেমেছেন, কিছু বলবেন? না, ইস্যু তো ঠিকই। ভোট পরবর্তী হিংসাটা নিয়ে তো প্রতিবাদ সকলের হওয়া উচিত। এবং মমতা ব্যানার্জির মূল বক্তব্য ছিল তার কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে। মমতা ব্যানার্জি নয়, মমতা ব্যানার্জি সওয়াল তো করেনি, সওয়াল করেছেন আমার বন্ধু কল্যাণ।
আমাদের বক্তব্য ছিল গরিব হকারদের তুলে দেওয়া হচ্ছে, হুম নিউ মার্কেটে বুলডোজার দিয়ে গরিব হকারদের তুলে দেওয়া হচ্ছে। হুম এই যে প্রান্তিক মানুষের উপর আক্রমণ, তার বিরুদ্ধে আমরা আছি এবং আমরাই থাকবো। কিন্তু 2011 সালের পরে বামপন্থীদের ওপরে যে আক্রমণ, 3 মাসে 30 জন বামপন্থী কর্মীকে সেটা খুন তো করা হয়েছিল। এটাই তো বক্তব্য, যে নির্বাচন উত্তরকালে এইরকম ব্যক্তিগত সন্ত্রাস তৃণমূল যেটা নামিয়ে এনেছিল, আজকে দুর্ভাগ্যজনকভাবে বা ঘটনাক্রমে তারাও সেই সন্ত্রাসের শিকার। হুম ওই আমি বলি না, কিছুই পাল্টায়নি, শুধু জামাটা পাল্টেছে। দাদা, এই যে মমতা ব্যানার্জির আজকের সওয়াল, এটা কতটা দলীয় কর্মীদের আক্রমণের জন্য প্রতিবাদ, নাকি বেশিটাই হচ্ছে গিমিক, দলটাকে অক্সিজেন দেওয়া? আবার বলি, আমি মমতা ব্যানার্জি সওয়াল করেছেন বলে আমি দেখিনি। আমি যতক্ষণ আদালতে ছিলাম, সওয়াল করছিলেন কল্যাণ হুম ব্যানার্জি, তিনি একজন আইনজীবী, প্রতিষ্ঠিত আইনজীবী, তিনি সওয়াল করেছেন, তিনি তার দলের হয়ে সওয়াল করেছেন। হুম আসলে এটা কি জানেন তো, হুম আমি তো বলি যে মিডিয়া যদি সরে যায় তাহলে তৃণমূল দলের অস্তিত্ব সেদিনই শেষ হয়ে যাবে। হুম এখন মমতাকে ভাসিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, তৈরি করেছে মিডিয়া। হুম আজকে মিডিয়ার আলোয় থাকতে না পারলে পরে তার শ্বাসকষ্ট হয়। হুম এখন সেই মিডিয়ায় আলোয় থাকার পরিকল্পনা নিয়েই এই আজকে তিনি এসেছেন। সেদিনকে যেমন সুপ্রিম কোর্টে কালো কাপড় জড়িয়ে হাজির হয়েছিলেন, হুম এটা হচ্ছে মিডিয়াতে তিনি থাকতে চান। আচ্ছা। এই কয়েকদিন ধরে মিডিয়া নেই বলে ওর বড় কষ্ট হচ্ছে না। এটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। আমার কিছু প্রশ্নের উত্তর আমি অল্প কথার মধ্যে জেনে নিয়েছি। এইবারে আসুন ফিরদৌস শামীম, যিনি বিস্ফোরক কথা বলেছে। কি কি আইন আছে, আদৌ সেই আইনের মেনে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে কালকে গিয়েছিলেন কিনা, কি হতে পারে যদি না থাকে, এবং বিগত দিনে কি কি করেছিলেন মমতার সরকার ওই আদালত চত্বরে, কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন, কারা কারা ইন্ধন দিয়েছিলেন। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা তো ছিলই, আর কারা কারা ছিলেন। আসুন সে ফিরদৌস শামীমের বক্তব্য শোনাবো। তার আগে শুধু এইটুকু আপনাদের কাছে বলবো, হাত জোর করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আপনি আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথমে পান। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। আর 3 নম্বর, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে শেয়ার করে দেবেন। আজকে এটুকুই। আসুন ফিরদৌস শামীমের বক্তব্য শুনতে শুনতেই আজকের এপিসোড শেষ করব। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন। ফিরদৌসদা, আমি অনির্বাণ কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি যে আজকে মমতা ব্যানার্জি কালো কোট পরে হাইকোর্টে গিয়েছিলেন নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে মামলা শুনানি করতে। তো প্রথম কথা হচ্ছে যে ওনার বিরুদ্ধে তো আবার শুনলাম যে বার কাউন্সিল অফ ইন্ডিয়া কলকাতা বার কাউন্সিলের কাছে অনেকগুলো প্রশ্ন করেছে, 2 দিনের মধ্যে উত্তর দিতে বলেছে যে ওনার স্ট্যাটাস কি বা উনি এনরোলড কিনা ইত্যাদি। আপনি কি বলবেন এই ব্যাপারে? দেখুন, সেটার তো জবাব উনি দেবেন, সেটা নিয়ে আমার কিছু বলার নেই। চিঠির জবাব নিশ্চিতভাবে উনি দেবেন হয়তো। হুম কিন্তু কতগুলো কথা আমার এখন মনে পড়ে যাচ্ছে, আপনাদেরও নিশ্চিতভাবে স্মরণে থাকবে। হুম উনি এই বিধানসভার 75 বছর পূর্তি অনুষ্ঠানে বলেছিলেন হুম যে টাকা দিয়ে বিচার কেনা যায়, একদম এবং সেই বিধানসভায় সময় দাঁড়িয়ে। বিধানসভায় দাঁড়িয়ে, এবং সেটা হুম নিয়ে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশ আছে, জাজমেন্ট আছে। সেই জাজমেন্টে স্পষ্টত সেই সময়ে বিচারপতি জয়মাল্য বাগচি হুম এবং সেই বিচারপতির মানে বিচারপতিরা নির্দিষ্টভাবে হুম বলেছিলেন, তাকে সাবধান করে দিয়েছিলেন, বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ ছিল। হুম ফলে তিনি একসময় বলতেন যে টাকা দিয়ে বিচার কেনা যায়, হুম তিনি আজকে বিচারালয়ে হুম আইনজীবী বা কি স্ট্যাটাসে এসেছিলেন তিনি বলতে পারবেন। দেখুন, আমাদের দেশে আইনজীবী হিসেবে প্র্যাকটিস কারা করতে পারবেন এর নির্দিষ্ট আইন রয়েছে, অ্যাডভোকেট অ্যাক্টে, এবং হুম সেখানে নির্দিষ্টভাবে রুল আছে যে প্র্যাকটিসিং অ্যাডভোকেট হতে গেলে কি কি করতে হয়। হুম আপনার প্রথম কথা, স্টেট বারে আপনার নাম থাকতে হবে হুম এবং সার্টিফিকেট অফ প্র্যাকটিস থাকতে হবে। এখন হুম যদি কেউ যদি ধরুন পার্মানেন্ট কোনো পোস্টে যদি থেকে থাকেন, ধরুন একজন আইএএস অফিসার বা একজন ডাব্লিউবিসিএস অফিসার বা একজন মন্ত্রী হুম বা একজন মুখ্যমন্ত্রী, তিনি যখন ওই পদে থাকেন তখন তিনি প্র্যাকটিশনার হিসেবে থাকতে পারেন না।
হুম ফলে তিনি কোনোভাবেই প্র্যাকটিস করতে পারবেন না সেই সময়, এবং তিনি তার প্র্যাকটিসটি ততদিন স্থগিত থাকে যতদিন তিনি সেই পার্মানেন্ট পোস্টে থাকেন, অফিস অফ প্রফিট পোস্ট হুম যদি সেই পদটি হয়ে থাকেন। হুম মানে অর্থাৎ সেই পদের বিরুদ্ধে যদি তিনি কোনো প্রফিট পেয়ে থাকেন। এক্ষেত্রে এই যেমন মন্ত্রী বা ধরুন মুখ্যমন্ত্রীর পদ হুম বা কোনো আইএস অফিসার বা ডাব্লিউবিসিএস অফিসার, হুম এই পদগুলো যেগুলো স্থায়ী পদ, সেই স্থায়ী পদগুলোতে থাকলে সেগুলো সঙ্গে একসঙ্গে আপনি অ্যাডভোকেট রোলে আপনি নাম রেখে আপনি থাকা যায় প্র্যাকটিস না। কখনোই করতে পারেন না। হুম ফলে খুব স্বাভাবিকভাবে তিনি যখন আবার প্র্যাকটিসে ফিরে আসবেন, তাকে প্র্যাকটিসে রিজামশনের জন্য আবার স্টেট বারে তাকে অ্যাপ্লিকেশন করতে হয়, তাকে রিজামশন ফিস দিতে হয়, তারপরেই তার প্র্যাকটিস রিজিউম হয়। হুম ইভেন যারা বিচারপতি হিসাবেও থাকেন, বিচারপতি হিসাবে ধরুন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু, হ্যাঁ বিশ্বজিৎ বাসু। তিনি তিনি জানুয়ারি মাসের 3 তারিখে রিটায়ার্ড করেছেন। হুম তারপরে জানুয়ারি মাসের 3rd উইকে তিনি তার প্র্যাকটিস রিজিউম করার জন্য, হুম চাইলে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতে পারেন, হুম তিনি প্র্যাকটিস রিজিউম করার জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছেন। আজকের দিন পর্যন্ত সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং, এখনো Pending। পর্যন্ত তিনি তার প্র্যাকটিস রিজিউম হয়নি। হুম অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুদিন আগেও মুখ্যমন্ত্রীর পদে ছিলেন। আমি হুম। জানি না স্টেট বার কোনো ডিসিশন নিয়েছেন কিনা বা আদৌ নিয়েছেন কিনা, হুম বা তিনি আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা হুম প্রপার ফিস জমা দিয়ে তার হুম। প্র্যাকটিস রিজিউম করার জন্য। সেই সমস্ত কিছুর জবাব তাকে দিতে হবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, স্টেট বারের কাছে জানতে চেয়েছে, স্টেট বারের সেক্রেটারির কাছে, এবং তারা সেই জবাব পাঠাবে। নিশ্চিতভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইবে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই জবাব দেবেন। দেখুন, আমাদের দেশে আইন এটাও খুব পরিষ্কার, যদি ধরুন তার নিজের মামলা থাকে, যেমন সুপ্রিম কোর্টে তার নিজের মামলা ছিল, তিনি নিজের মামলা ইন পার্সন অ্যাপিয়ার করতে পারেন, কিন্তু কাউকে যদি অ্যাডভোকেট হিসেবে আপনি এনগেজ করে থাকেন, তাহলে আপনি কখনোই নিজের মামলা নিজে করতে পারবেন না, যদি না আপনি সেই অ্যাডভোকেটের কাছ থেকে এনওসি নিয়ে নেন, এবং কোর্ট পারমিট করলে তবেই আপনি ইন পার্সন বা কাউকে অথরাইজ করতে পারেন। এবং আপনি ধরুন একজন করেছেন, কিন্তু আপনি কোনো অ্যাডভোকেট এনগেজ করেননি, ইন পার্সনই ফাইল করেছেন, বা অন্যদেরকে ফাইল করার পরে আপনি সেই অ্যাডভোকেটের কাছ থেকে এনওসি দিয়ে আপনি ইন পার্সন করতে পারেন, কিন্তু আপনি অথর্ব বা যে কোনো মানুষ ধরুন যে পিটিশনার, তিনি অথর্ব, তিনি চাইছেন তার সন্তান তার মামলাটি করুক, তিনি হয়তো আইনজীবী নন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আদালত পারমিট করে, আদালতের কাছে লিভ প্রে চাইবেন, আদালত যদি পারমিট করে তবেই তার নিকট আত্মীয়, তার সন্তান বা কেউ, সেক্ষেত্রে আদালত যদি পারমিট করে, ফলে আদালতের কাছে এই অথরিটি রয়েছে। কিন্তু আমি একজন ব্যক্তি যিনি মামলা ফাইল করেছেন, তার সঙ্গে কোনো রিলেশন নেই, এটা তো কোর্টের অভ্যন্তরে, কিন্তু কোর্টের বাইরে যেটা হলো সেটা সত্যি আমাকে পীড়া দিয়েছে, কারণ আমি হ্যাঁ, মানে ওটা আমাকে পীড়া দিয়েছে। কারণ দেখুন, যতই হোক তিনি এই রাজ্যের তো 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রাক্তনী বলুন বা বিতাড়িত বলুন, যেভাবেই বলুন না কেন, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একজন এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে তাকে চোর চোর স্লোগান দিচ্ছে, এটা শুনতে আমার ভালো লাগেনি। দেখুন, এর আগে কোনো মুখ্যমন্ত্রীকে তো এই চোর চোর স্লোগান শুনতে হয়নি। এটা কেন হচ্ছে, এবং সেটা আদালত চত্বরে। আপনাদের মনে থাকবে এই আদালত চত্বরে কি কি করেছিলেন, আমি নিজে তো সেসব তো এক্সপিরিয়েন্স করেছি না। এই দুর্নীতির মামলা চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়দের অনুপ্রেরণায় তার দলের কর্মী সমর্থকরা সব, মানে তারা সব আইনজীবী প্রফেশনের, হয়তো কেউ ছিলেন না, তারা সব ওই বিচারপতি, ওই বিচারালয়ের বাইরে তারা বসে পড়েছিলেন, বিচারালয়ে তালা মেরেছিলেন, বিচারপতির বাড়িতে পোস্টারিং করেছিলেন। ইভেন তারা শুধু সেখানে ক্ষান্ত হননি, ইভেন এই যে আইনজীবীদের আমার চেম্বারের নিচে এসে দেখেছেন কিভাবে হুজ্জুতি করেছেন, কিভাবে এই সেই যারা মানে আমাদের আদার সাইড তাদেরকে পাঠিয়ে, এবং সেটাকে যখন পেট্রোনেজ করতো কারা, এই কুণাল ঘোষেদের মতো লোকেরা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাইলেন্ট ছিলেন, পুলিশ দাঁড় করিয়ে রেখে এই বিচারপতি বিশ্বজিৎ বাসুর ছবি প্রিন্ট করে নিয়ে এসে সেই ছবি মারানো হয়েছে। আমার ছবি প্রায় মারিয়েছেন, তাতে আমার পুরো দুঃখ নেই, যন্ত্রণাও নেই, তাতে কিছু যায় আসে না। আমি একজন আইনজীবী হিসেবে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। এগুলো তো ছবি, এই যে আদালত প্রাঙ্গণে এসে এই যে গুন্ডামি দুষ্টুমি, এগুলো কে করেছে? এই গুন্ডামি তো এর যে ট্র্যাডিশন, এটা তো নিয়ে এসছেন আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে এসছে তো তৃণমূল কংগ্রেস। দেখুন, আদালতে কোনোদিন এই কালচার ছিল না যে এসে আপনি এই আদালত চত্বরে এসে
আপনি গুন্ডামি করবেন। আদালতটা তো গুন্ডামির জায়গা না। এখানে আপনি যুক্তি রাখবেন, অন্য পক্ষ যুক্তি রাখবে, আদালত উভয় পক্ষের যুক্তি শুনে যেটাকে যে যুক্তি আপহেল্ড করা উচিত বলে মনে করবেন, আদালত তার যে আইনি মানদণ্ডে সেই যুক্তিটিকে আপহেল্ড করে রায় প্রদান করবে। কিন্তু আপনারা সেই যে আদালতটাকে আপনি গুন্ডামির জায়গায় নিয়ে গেছিলেন। আজকে এক্সপিরিয়েন্স সেই সময় বলেছিলাম যে দেখুন আজকে এই আদালতের অথরিটি, এই কর্তৃত্ব আপনি ডিমিন করছেন, ভবিষ্যতে কিন্তু এর ফল আপনাকে ভোগ করতে হবে। এবং সেটা ফলে গেল। সেই বার্তা ছিল না, আপনি পীড়িত যে কোর্ট চত্বরের মধ্যে ওনাকে চোর চোর স্লোগান দেওয়াতে, কিন্তু এটা তো ঠিক যে ওনার বিরুদ্ধে ফাইল চুরির মামলা চলছে। একদম। তো মানুষ তো ক্ষোভের বহিঃপ্রকাশ করতেই পারে। সেটা ডাকাতি করেছিলেন আপনি, বোধহয় সম্ভবত মানে চুরি আর ডাকাতির মধ্যে আমাদের আইনি পরিভাষায় প্রভেদ রয়েছে। উনি শুধুমাত্র চোর মানে একা ছিলেন না, মানে 5 জনের অধিক ব্যক্তিকে নিয়ে সেখানে পৌঁছেছিলেন, ফলে সেটা ডাকাতি। তাহলে উনি ডাকাতি করেছেন। ওনাকে চোর বলাটা ওই অর্থে যদি বলতে যান তাহলে চোর বলাটা ঠিক করে ডাকাত বলতে হয়। কিন্তু দেখুন আমি আদালত চত্বরে যার অথরিটি মানে আইনজীবী হিসেবে দাঁড়ানোর অথরিটি থাকুক বা না থাকুক এটা নিয়ে আমি কনসার্ন না। তার থেকে বেশি কনসার্ন রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে চোর চোর শুনতে হচ্ছে কেন? এটা ওনারাই সৃষ্টিকর্তা। এবং শুধু তাই না, আমি শুধু সংস্কৃতির বিষয় না, দেখুন এই চোর চোর শুনতে হচ্ছে কেন? ওই বুদ্ধদেব ভট্টাচার্যের নাম আজকেও যে রাজনৈতিক দলের নেতা বা কর্মী নেন না কেন অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে নেন। একদম। বিধানচন্দ্র রায়ের নাম অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে। তাদের সঙ্গে রাজনৈতিক আদর্শগত পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মানুষগুলো সেই সম্ভ্রমটা আদায় মানুষের কাছে সেই সম্ভ্রমের ব্যক্তি হয়ে উঠেছিলেন। তার কারণ তারা এই যে রিজিমে, এই যে 15 বছরের রিজিমে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, চোর চোর কেন শুনতে হচ্ছে? তার কারণ যে পরিমাণ দুর্নীতি করেছে। ভাবুন তো, এই যে মেধাবী ছেলে মেয়েরা, তারা কখনো ভেবেছিলেন যে যাদের চাকরিগুলো মেধার ভিত্তিতে হবে না, অর্থের বিনিময়ে হবে? ঠিক। এবং সেই ছেলে মেয়েগুলো যখন সেই কথাগুলো বলতে গেছে তাদের তো শোনেইনি, উল্টে পুলিশ দিয়ে পিটিয়েছেন, আদালতে বাধ্য হয়ে এসছেন। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন না আমাদের জন্য, আমাদেরকে তো আঙ্গুল দিয়েই বলতেন, আমাকে বিকাশবাবু বলতেন তো ওরা সব আদালতে গিয়ে আটকে দেয়। আর আজকে আপনাকে আদালতে আসতে হচ্ছে কেন? তার কারণ পিক্টোরাল এফেক্ট তৈরি করতে হবে। আজকে বুঝেছেন আপনার মানুষের কাছে যাওয়ার জায়গা নেই। আপনি আদালতে এসে আপনি নিজের রাজনৈতিক অস্তিত্বের প্রমাণ দিতে চাইছেন।